এই সিরিজের প্রথম পার্টে আমরা দেখেছিলাম ডাকাতরা ব্যাংকে এসে আটকে গিয়েছে। তারা বাইরে যাওয়ার কোনো রাস্তায় খুঁজে পাচ্ছে না। বাইরে গভর্নমেন্ট থেকেও তাদের প্রেসার ক্রিয়েট করা হচ্ছে। সকল ফোর্স অ্যাক্টিভ, তারা বাইরে গেলেই তাদের সাথে সাথে গুলি করে মেরে ফেলা হবে। তো এই পার্টে আমরা দেখতে চলেছি ডাকাতরা কিভাবে ব্যাংক থেকে বেরিয়ে যাবে, তারা কি কি মাস্টার প্ল্যান করেছে, এইসব আর কি। আর হ্যাঁ, এই ব্যাংক ডাকাতের পেছনে যে এত বড় রহস্য রয়েছে তা এই পার্টটি দেখলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি ব্যাংক আন্ডার সিজের সেকেন্ড পার্ট। শুরুতে আমাদের মারিয়ার পাস্টের সিন দেখানো হয়। একদিন মারিয়া তার বাবার অফিসে এসে তাকে জানায় সে তার মতোই একজন রিপোর্টার হতে চায়। মারিয়ার বাবা বলে, তুমি আগে পড়ালেখা শেষ করো, এরপর দেখা যাবে। একটু পর তারা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতে ওঠে। গাড়িতে উঠেই মারিয়া বুঝতে পারে সে তার ব্যাগটি তার বাবার অফিসেই রেখে এসেছে। মারিয়া দ্রুত গাড়ি থেকে নেমে ব্যাগটি আনতে যায়। সে একটু দূরে যেতেই গাড়িটি ব্লাস্ট হয় আর তার বাবা সেখানেই মারা যায়। সিন আবারও প্রেজেন্টে আসে। মারিয়া টেবিলে বসে রবারের নিউজটি তৈরি করছে। কাজ শেষে মারিয়ার নিউজটি তার বস ইজাবেলকে দেখায়। ইজাবেল মারিয়ার নিউজটি দেখে অনেক খুশি হয়। সে দ্রুত নিউজটি ডিজাইনারের কাছে পাঠাতে বলে। অন্যদিকে রবাররা এখনও ব্যাংকে অবস্থান করছে। তাদের ব্যাংকে প্রবেশ করার প্রায় 14 ঘন্টা হয়ে গিয়েছে। তারা কিভাবে ব্যাংক থেকে বেরিয়ে যাবে তা এখনও তারা ঠিক করতে পারেনি। রিও বলে, তোমরা চিন্তা করো না, গভর্নমেন্ট অনেক চাপে আছে, আমরা ঠিকই একটা উপায় খুঁজে বের করব। 1xBet একটি বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য অ্যাপ। সাকিব আল হাসান এই অ্যাপের স্পন্সর। এই অ্যাপে আপনার জেতার সম্ভাবনা অনেক বেশি। এই আইপিএল সিজনে চলছে 350 টাকায় বিট করে 1 কোটি টাকা জেতার সুযোগ। এখানে আপনি কোনো ম্যাচ লাইভ দেখে সেই ম্যাচ প্রেডিকশন করে খুব সহজেই টাকা আয় করতে পারবেন। কোন দল কত রান করবে, কোন দল জিতবে, সবকিছু প্রেডিকশন করার স্বাধীনতা রয়েছে আপনার জন্য। এখানে রয়েছে প্লেন ক্র্যাশ গেম। প্লেন যত উপরে উঠবে আপনার ইনকামও তত বৃদ্ধি পাবে। সেই সাথে রয়েছে শত শত ক্যাসিনো গেম। রেজিস্ট্রেশন করার সময় আমার প্রোমো কোড শাখা75 ব্যবহার করুন এবং খুব অল্প পরিমাণ টাকা ডিপোজিট করে 1 কোটি টাকা জেতার অংশীদার হয়ে যান। এখনই রেজিস্ট্রেশন করুন এবং ঘরে বসে আপনার ইনকামের যাত্রা শুরু করুন। আর আপনার টাকা বিকাশ, নগদ, পেটিএম ও ব্যাংকের সাহায্যে সহজে উত্তোলন করে নিন। এবং 1xBet দিচ্ছে 24/7 কাস্টমার সাপোর্ট। ব্যাংকের আন্ডারগ্রাউন্ড টানেলে পুলিশের একটি টিমকে দেখা যায়। মূলত তারা টানেলের ভেতরে গিয়ে ব্যাংকের দেয়াল পরীক্ষা করছে। মূলত তারা দেয়াল ভেঙে ব্যাংকে প্রবেশ করতে চায়, কিন্তু ব্যাংকের দেয়াল অনেক শক্ত। এই দেয়াল ভাঙা কোনোভাবে সম্ভব না। সোলজারদের টিম লিডার কমান্ডারকে জানায় ব্যাংকের দেয়াল ভাঙা সম্ভব না, আমরা ব্যাংকের ভেতরেও যেতে পারবো না, আবার রবাররাও এদিক দিয়ে পালিয়ে যেতে পারবে না। কমান্ডার সব শুনে হাই কমান্ডকে বলে, আমরা একমাত্র ব্যাংকের ছাদ ব্যবহার করেই ভেতরে প্রবেশ করতে পারবো। এটা শুনে গভর্নর বলে, আমরা এভাবে অভিযান চালালে অনেক হোস্টেজের ক্ষতি হতে পারে, তাই একটু ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এদিকে কমিশনারকে দেখা যায় সে তার সোর্সের ইনফরমেশন মতো বারে এসেছে। কমিশনার বারোনারের কাছে নাম্বার 1 বা ডাকাতদের ব্যাপারে জানতে চায়। বারোনার বলে, ছেলেটি মাঝে মাঝে এই বারে আসতো, হ্যাঁ তার সাথে একটি মেয়েও আসতো, তবে আমি ওদের নাম জানি না। সব শুনে কমিশনার লোকটিকে পুলিশ স্টেশনে আনে। এদিকে রবাররা একটি জরুরি মিটিংয়ে বসেছে। তারা কেউ স্যালেন্ডার করতে চায়, আবার কেউ টাকাগুলো ছেড়ে যেতে চায় না। সবার এরকম উল্টাপাল্টা মতামত দেখে রিও বলে, যতক্ষণ আমাদের কাছে হোস্টেজ আছে ততক্ষণ গভর্নমেন্ট আমাদের কিছুই করতে পারবে না। রিওর এবং সবার কথা শুনে জ্যাক মানে 2 নাম্বার বলে, যারা যারা আত্মসমর্পণ করতে চায় তারা হাত তোলো। অনেকেই হাত তুলে আত্মসমর্পণের দিকে ভোট দেয়, কিন্তু এই সংখ্যা কম হওয়ায় তারা আত্মসমর্পণ থেকে সরে যায়, মানে তারা আর আত্মসমর্পণ করছে না। এদিকে পিএম এর সাথে সদ্য জয়েন করা সিএসআইডি ডিরেক্টর ডেভিডকে দেখা যায়। পিএম জানতে চায় তারা এখন কি সিদ্ধান্ত নেবে। ডেভিড বলে, আমরা এখনই রবারদের উপর অ্যাটাক করব না, আমরা তাদের এয়ারপোর্টে যাওয়ার সুযোগ দেব। যখনই তারা হোস্টেজদের থেকে আলাদা হবে আমরা তখন তাদের উপরে অ্যাটাক করব। যদি আমরা এটা করি তাহলে হোস্টেজেরও ক্ষতি হবে না আর ডাকাতদেরও আমরা খুব সহজেই ধরতে পারবো। পিএম এর ডেভিডের এই আইডিয়াটি অনেক ভালো লাগে। বারোনারকে থানায় এনে বেশ কয়েকজন রবারের ছবি দেখানো হয়। এই ছবিগুলোর মাঝে রিওর ছবিও ছিল, কিন্তু লোকটি কমিশনারকে জানায় সে যার কথা বলেছে তার ছবি এখানে নেই। কি আর করার, কমিশনার বারোনারকে ছেড়ে দেয়। লোকটি চলে গেলে কমিশনার একজন ডিটেকটিভকে বলে, এর উপর নজর রাখো, এ বেটা অনেক কিছুই জানে। এদিকে মারিয়া ও বার্নিকে দেখা যায় তারা একটি বারে এসে পার্টি করছে। এখানে মারিয়া বার্নিকে বলে, আমি তোমার মেয়ের ব্যাপারে জানতে পেরেছি, আমার সেদিন ওভাবে বলা ঠিক হয়নি, তুমি কিছু মনে করো না। মেয়ের কথা মনে পড়তেই বার্নির মন খারাপ হয়ে যায়। মূলত বার্নির মেয়ে ড্রাগ ওভারডোজের কারণে মারা গিয়েছিল। বার্নি আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় দুজন ডিটেকটিভ বারোনারকে ফলো করছে।
সে কোথায় যাচ্ছে, কার সাথে দেখা করছে, এসব আর কি। এদিকে একজন অফিসার কমিশনারকে জানায় আমরা যাকে বার ওনার ভেবেছিলাম সে আসলে ওই বারের একজন কর্মচারী। এটা শুনে কমিশনার চমকে যায়। এরপর অফিসার বলে এই বারের ওনার হচ্ছে ম্যানুয়েল, সে আগে স্পেশাল ফোর্সে কাজ করত। কি ম্যানুয়েলের ছবি দেখে পরিচিত লাগছে? হ্যাঁ, আমরা আগের পার্টে তাকে দেখেছিলাম। একটু পর ম্যানুয়েলকে দেখা যায়, সে একটি ডকুমেন্ট ডেভিডকে দিচ্ছে। এই ডকুমেন্টে কি রয়েছে আর কেনই বা এই ডকুমেন্ট নিয়ে এত টানাটানি তা আমরা একটু পরেই ক্লিয়ারলি জানতে পারবো। অন্যদিকে ডিটেকটিভরা দেখতে পায় বারের কর্মচারীটি একটি মেয়ের সাথে দেখা করতে এসেছে। তারা সবকিছু দেখে সেখান থেকে চলে যায়। ডাকাতরা ব্যাংকে প্রবেশ করার পর একটি রাতও কেটে গেল। পরদিন সকালে দেখা যায় আর্মিরা ট্যাঙ্ক নিয়ে ব্যাংকের সামনে এসেছে। আগের মতোই গভর্নমেন্টকে ভয় দেখানোর জন্য রিও এবং তার বন্ধুরা ট্যাঙ্কটির উপরে গুলি চালাতে শুরু করে। তাদের এই দুঃসাহসিকতা অফিসাররা পাশের বিল্ডিংয়ের জানালা থেকে দেখছিল। এরপর জেনারেল পিএমকে ফোন করে সব জানায়। সব শুনে পিএম বলে আপনারা অ্যাটাকের প্রস্তুতি নিন, যা হবার হবে আমি সব দেখে নেব। বাস, এতক্ষণ ধরে জেনারেল পিএমের এই অর্ডারেরই অপেক্ষা করছিল। অন্যদিকে আরেকটি বিল্ডিং থেকে মারিয়া ও বার্নি সবকিছুই ক্যামেরা দিয়ে ক্যাপচার করছে। ব্যাংকের রুফটপে দুজন রবারকে দেখা যায়। তারা ফোর্স দেখা মাত্রই বসে পড়ে। একজন নিচে গিয়ে রিওকে জানায় পাশের বিল্ডিংয়ে স্পেশাল ফোর্স এসেছে, তারা আমাদের গান পয়েন্টে নিয়েছিল। এটা শুনে রিও ম্যানেজারকে বলে চলো আমাদের আবারও বাইরে যেতে হবে। মানে সে ফোর্সদের ভয় দেখানোর জন্য আবারও ম্যানেজারকে নিয়ে বাইরে যাবে। সিন এবার পাস্টে যায়। রিওর পাস্ট আমাদের দেখানো হয়। রিও তার বন্ধুকে নিয়ে টুকটাক ডাকাতি করে। তবে একদিন সকালে রিওকে তার বাড়ি থেকেই পুলিশ ধরে ফেলে। জেলে এসে রিও পরিচিত হয় একটি কুখ্যাত সংগঠনের সাথে। এই সংগঠন চুরি, ডাকাতি এবং কাউকে মার্ডার করার মতো কুখ্যাত কাজগুলো করে থাকে। এই সিক্রেট সংগঠনের লিডার ছিল বর্তমানে সিএসআইডির ডিরেক্টর ডেভিড। ডেভিড তখন সিএসআইডির লেফটেন্যান্ট কর্নেল ছিল। বিশেষ করে যারা ডেভিডের বিরুদ্ধে যেত এই সংগঠনের দ্বারা ডেভিড তাদের সাহায্য করত। সিন প্রেজেন্টে আসে। রিও বাইরে এসে ফোর্সদের পজিশন দেখে, মানে কে কোথা থেকে তাদেরকে টার্গেট করে আছে। একটু পর রিও ম্যানেজারকে নিয়ে ভেতরে চলে যায়। একদিকে বার্নি ও মারিয়া সব ক্যাপচার করছে, অন্য বিল্ডিং থেকে গভর্নমেন্টের অফিসাররা সবকিছু দেখছে, কিন্তু তারা কিছুই করতে পারছে না। রিও ভেতরে এলে নাম্বার 2 তাকে বলে এসব পাগলামি বাদ দাও, আমার কাছে একটা প্ল্যান আছে। আমরা কাপড় পরিবর্তন করে হোস্টেসদের সাথে বাইরে চলে যাব, তাহলে পুলিশও আমাদের আন্দাজ করতে পারবে না। রিও জানতে চায় এই প্ল্যানের সাথে কি সবাই একমত। নম্বর 2 জানায় সবাই প্ল্যান গ্রহণ করেছে। রিও বলে আমারও প্ল্যানটি অনেক পছন্দ হয়েছে। অন্যদিকে কমিশনার তার টিম নিয়ে লিসাকে ধরে ফেলে। এই লিসা হচ্ছে রিওর ওয়াইফ। কমিশনার লিসাকে নিয়ে তার বাসায় আসে। এরপর লিসার বাড়ির তল্লাশি নেওয়া হয়। বাড়ি থেকে তারা একটি ব্যাগ উদ্ধার করে এবং ব্যাগটিতে বেশ কিছু বিদ্রোহীদের বই ছিল। এটা থেকে কমিশনাররা বুঝতে বাকি থাকে না রিও কোন সংগঠনের হয়ে আগে কাজ করেছিল, কিন্তু এখন পর্যন্ত সে রিওর কোনো ছবি পায়নি। অন্যদিকে রিওকে দেখা যায় অনেকগুলো টাকা এনে একটি লকারে রাখছে। মূলত সে সফলভাবে পালিয়ে যেতে পারলে পরে এসে সে টাকাগুলো আবার নিয়ে যাবে। এই কঠিন পরিস্থিতির মাঝেও কি প্ল্যান রে ভাই। একটু পর মারিয়া কমিশনারের সাথে দেখা করতে আসে। সে কমিশনারের কাছে জানতে চায় এই রবাররা কি সাধারণ কোনো রবার নাকি কোনো বাহিনীর সদস্য। কমিশনার তাকে ব্যাংক রবারদের ব্যাপারে সব বলে। মারিয়া অফিসে এসে ইজাবেলকে বলে আমি এই ব্যাংক রবারদের নিয়ে একটা রিপোর্ট বানাতে চাই। ইজাবেল বলে তুমি কি রবারদের সম্বন্ধে জানতে পেরেছ? এটা শুনে মারিয়া বলে এক কথায় বলতে গেলে এরা সাধারণ ব্যাংক ডাকাত, তবে একসময় এদের নাম্বার 1 একটি গোপন সংগঠনের সাথে জড়িত ছিল। এটা শুনে ইজাবেল বলে তাহলে তুমি কাজে লেগে পড়ো। তবে হঠাৎ একজন রিপোর্টার এসে জানায় বার্নি আমাদের জানিয়েছে ব্যাংকের ভেতরে নাকি ফোর্স প্রবেশ করছে। এটা শুনে মারিয়া ও ইজাবেল ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে ব্যাংকে পাশের ছাদ থেকে ফোর্সরা ব্যাংকের ছাদে আসার চেষ্টা করছে। তবে নাম্বার 2 একজন হোস্টেসকে এনে পুলিশদের পিছিয়ে যেতে বলে। দেখতে দেখতে অপর পাশ থেকে একজন অফিসারের গুলিতে নাম্বার 2 মারা যায়। নাম্বার 2-র সাথে আরেকজন রবার ছাদে এসেছিল। সে ভয়ে স্যালেন্ডার করে ফেলে। এর ফলে ফোর্সরা সফলভাবে ব্যাংকের ছাদে আসে। ছাদে গুলির শব্দ শুনে নিচে রিও সহ বাকি রবাররা কাপড় পরিবর্তন করে হোস্টেসদের মাঝে ঢুকে পড়ে। এরপর রবাররা হোস্টেসদের সাথে ব্যাংকের মেইন গেট খুলে বাইরে আসে। হঠাৎ রিওর পকেট থেকে গানটি পড়ে যায়। সে আর কিছু না ভেবেই গানের সামনে শুয়ে পড়ে। কমিশনারও সবাইকে মাটিতেই শুতে বলে, কারণ সে হোস্টেসদের মাঝ থেকে রবারদের আলাদা করতে চায়। ফোর্সরা ছাদ দিয়ে ভেতরে এসে দেখে কোনো রবারই নেই, মানে সব রবার বাইরে চলে গিয়েছে। কমিশনার সবাইকে দাঁড়াতে বলে।
সে রবারদের আলাদা করার জন্য সবাইকে একে একে তার পেছনের বাসে উঠতে বলে। কমিশনারের যাকে সন্দেহ হচ্ছিল সে তাকে বাসের পাশে গিয়ে দাঁড়াতে বলে। রিও কমিশনারের সামনে যায়, কিন্তু কমিশনার রিওকে চিনতে পারে না। সে তাকে বাসে উঠতে বলে। যত যাই হোক, এভাবে রবাররা তার চোখের সামনে দিয়ে পালিয়ে যাবে এটা সে কোনোভাবে মানতে পারছে না। তাই সে এবার টর্চ নিয়ে বাসে উঠে পড়ে। সে একে একে সবার ফেস দেখে চেক করছিল কাকে রবারদের মতো দেখা যায়। কমিশনার হঠাৎ রিওর জুতোতে লাইট মেরে আটকে যায়। সে বুঝতে পারে এটাই 1 নম্বর। এখন কথা হচ্ছে সে কিভাবে বুঝলো। মূলত রিও যখন ম্যানেজারকে নিয়ে বাইরে এসেছিল তখন কমিশনার রিওর জুতোটি দেখেছিল, তাই সে বুঝতে পারে যে এটাই 1 নাম্বার। সে রিওকে নিয়ে বাইরে আসে। অন্যদিকে পিএম এর পিএস ভিক্টরকে দেখা যায়। সে পিএমকে জানায়, স্যার রবাররা পুলিশদের কাছে ধরা পড়েছে। এটা শুনে পিএম অনেক খুশি হয়, কারণ অফিসাররা রবারদের ধরতে না পারলে এর সমস্ত দায়ভার পিএম এর উপরেই যেত। কয়েকদিন পর কমিশনার জিজ্ঞাসাবাদের জন্য রিওর সাথে দেখা করতে আসে। সে রিওকে বলে, তুমি কেন ডাকাতি করেছো আর তোমার সাথে কে কে ছিল আমাকে সব বলো। এরপর রিও বলে, কয়েক মাস আগে ম্যানুয়েল আমার সাথে দেখা করে। ম্যানুয়েল আমাকে জানায় আমার একটি কাজের অফার আছে, এজন্য কেউ আমার সাথে দেখা করতে চায়। আমি পার্কে গিয়ে দেখতে পাই ডেভিড আমার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে কমিশনার বলে, তুমি কি সিএসআইডির প্রধান ডেভিডের কথা বলছো? রিও বলে, হ্যাঁ, আমি তার কথাই বলছি। ডেভিড আমাকে বলে, তোমার জন্য একটা কাজ আছে। সেন্ট্রাল ব্যাংকের লকার থেকে একটি ডকুমেন্ট চুরি করতে হবে। তবে তোমরা এমনভাবে ব্যাংকে যাবে যাতে তোমাদের সবাই ডাকাত মনে করে, আর এর বিনিময়ে ব্যাংকে যে $800 মিলিয়ন রয়েছে তা তোমার। আমি ডেভিডের ডিলে রাজি হই। কমিশনার বলে, এই ডকুমেন্টটি তুমি ব্যাংক থেকে কিভাবে বের করলে? রিও বলে, ব্যাংকে আগে থেকেই ম্যানুয়াল হোস্টেসদের মাঝে বসেছিল। আমি ডকুমেন্টটি এনে ম্যানুয়ালের হাতে দিয়েছিলাম। আমরা প্রথমে যে 50 জন হোস্টেসকে ছেড়ে দিয়েছিলাম তার মাঝে ম্যানুয়ালও ছিল। কমিশনার বলে, তোমাকে লাস্ট একটি কোশ্চেন করতে চাই, এই ডকুমেন্টের ব্যাপারে আমাকে খুলে বলো। রিও বলে, এই ডকুমেন্টের ভেতরে কি আছে তা ডেভিড আর ম্যানুয়াল ছাড়া কেউই জানে না। এরপর একজন অফিসার এসে কমিশনারকে বলে, তোমাকে হাইকমান্ড থেকে 1 মাসের ছুটি দেওয়া হয়েছে। এটা শুনে কমিশনার চমকে যায়। সে বুঝতে পারে এটা কোনো সাধারণ ব্যাংক রবারি নয়, এতে গভীর ষড়যন্ত্র আছে। এর কয়েকদিন পর পিএম এর পক্ষ থেকে জানানো হয় এই রবারিটি ছিল বিদ্রোহীদের, এরা সাধারণ কোনো ব্যাংক রবার নয়। এসব শুনে কমিশনার বেশ অবাক হয়। সে বুঝতে পারছে না কেন গভর্নমেন্ট থেকে মিথ্যা বলা হচ্ছে, সাধারণ রবারকে কেন বিদ্রোহী বানানো হলো। অন্যদিকে ইজাবেলও মারিয়ার উপরে রেগে গিয়েছে, কারণ মারিয়া তার রিপোর্টে এদের সাধারণ রবার বলেছিল। এখন পিএম বলছে তারা বিদ্রোহী। মারিয়া এবার কমিশনারের সাথে দেখা করতে আসে। এরপর মারিয়া ও কমিশনার সিদ্ধান্ত নেয় তারা এই রবারের আসল ঘটনা উদ্ঘাটন করেই ছাড়বে। অন্যদিকে ডেভিডকে দেখা যায় সে রিওর সাথে দেখা করতে এসেছে। ডেভিড রিওকে বলে, তুমি কোথাও আমাদের ব্যাপারে কিছুই বলবে না, তুমি বলবে এটা একটা রবারি। যদি তুমি বেশি কিছু বলো তাহলে তোমার পরিবারকে আমি মেরে ফেলবো। কি আর করার, রিওর হাতে আর কোনো অপশন নেই। তাই সে ডেভিডের কথা মতো স্টেটমেন্ট দিতে রাজি হয়। অন্যদিকে মারিয়া ব্যাংক ম্যানেজার থেকে শুরু করে জেনারেল সবার কাছেই এই কেসের ব্যাপারে জানতে চায়। মূলত সেই কেস নিয়ে এক প্রকার তদন্ত শুরু করেছে। একদিন রাতে বাসায় ফিরে মারিয়া দেখতে পায় ডেভিড তার রুমে বসে আছে। ডেভিড মারিয়াকে বলে, তুমি এই কেস নিয়ে বেশি স্টাডি করো না, এটা তোমার জন্য ভালো হবে না। কয়েকদিন পর সরকার পরিবর্তন হবে, এরপর তোমার যা ইচ্ছা তুমি তাই করতে পারো। যদি তুমি আমার কথা মানো তাহলে আমিও তোমার ব্যাপারে ভেবে দেখব। পরদিন মারিয়া কমিশনারকে এসে সব জানায়। কমিশনার বলে, ডেভিড অনেক পাওয়ারফুল, ওর সাথে লাগলে আমরা পারবো না। তবে আমি জানতে চাই এই ডকুমেন্টের ভেতরে কি রয়েছে যার জন্য এত তোলপাড় হচ্ছে। এর পরের সিনে দেখা যায় মারিয়া ও কমিশনার বারে এসেছে। একমাত্র বারোনারই জানে এই ডকুমেন্টে কি লেখা আছে। ম্যানুয়াল তাদের দেখা মাত্র একটি সিক্রেট রুমে আনে। কোনো কথাবার্তা ছাড়াই কমিশনার জানতে চায় এই ডকুমেন্টে কি লেখা ছিল, তবে ম্যানুয়াল কিছুই বলতে চায় না। কমিশনার রেগে গিয়ে তাকে একটু আদর যত্ন করলে সে এবার বলতে শুরু করে। মূলত 23 ফেব্রুয়ারিতে স্পেনে যে অ্যাটাকটি হয়েছিল এটার সাথে কে কে জড়িত ছিল তার একটি লিস্ট হচ্ছে এই ডকুমেন্ট। এই ডকুমেন্টটি বাইরে এলে সরকারের অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারা ফেঁসে যাবে। তাই ডেভিডকে দায়িত্ব দেওয়া হয়েছিল এই ডকুমেন্টটি ব্যাংক থেকে চুরি করার জন্য। আর হ্যাঁ, এই ডকুমেন্টের বদলেই ডেভিডকে সিএসআইডির ডিরেক্টর বানানো হয়েছে। এটাই হলো এই ডকুমেন্টের মূল কাহিনী। সব শুনে ডেভিড ও মারিয়া বাইরে এলে তাদের সামনেই তাদের গাড়িটি ব্লাস্ট হয়। এটাও ছিল ডেভিডেরই কারসাজি। সে কমিশনার ও মারিয়াকে এক প্রকার হুমকি দিল যাতে তারা ভবিষ্যতে এই কেস নিয়ে আর মাতামাতি না করে। সিন শিফট হয় 6 মাস পরে। স্পেনের সরকার পরিবর্তন হয়েছে। এটি কার জন্য হলো এবং কিভাবে হলো তা আপনারা বুঝতে পেরেছেন। হ্যাঁ, এটা আমাদের ডেভিড স্যারেরই কারসাজি। সিনেমার শেষ দৃশ্যে কমিশনার ও মারিয়াকে দেখা যায়।
কমিশনার মারিয়াকে বলে, আমার বদলি হয়েছে, তাই আমি অন্য শহরে চলে যাচ্ছি। মারিয়া রিওর সম্বন্ধে জানতে চাইলে কমিশনার বলে সে ডেভিডের শর্ত মেনে নিয়েছিল আর তাকে 38 বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে। এদের কথাবার্তার মধ্য দিয়েই এই সিরিজটি শেষ হয়। এই সিরিজটি মূলত স্পেনের একটি সত্য ঘটনা রিপ্রেজেন্ট করেছে। এই সিরিজে তুলে ধরা হয়েছে ডেভিডের নির্মম এক ষড়যন্ত্র। তো সিরিজটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিনে শাখার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।